আচ্ছা, সো তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে গ্রাফিক্যালি আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা যে কোনো একটা ফোর্স থেকে শুরু করব। সাপোজ F1 এই ফোর্সটাকে আমরা স্কেল অনুসারে এখানে প্লট করব, ড্র করব আর কি কাগজে। এরপর F2 আমরা F1 এর যে আর কি অ্যারো হেড, সেখান থেকে আমরা শুরু করব F2 এর আর কি স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ F2 আমরা এভাবে ড্র করব। ঠিক এখানে যে অ্যাঙ্গেলে আছে এবং যতটুকু আছে সেভাবে প্লট করব। আচ্ছা, F2 এর হেড থেকে এটাকে বলা হয় হেড, আর ভেক্টরের স্টার্টিং পয়েন্টকে বলা হয় টেইল। সো F2 এর হেড থেকে আমরা F3 এর টেইল শুরু করব এবং F3 আমরা আর কি প্লট করলাম এখানে যেভাবে আছে দেওয়া আছে। এরপর F3 এর হেড থেকে ঠিক একইভাবে আবার F4 এর টেইল আমরা শুরু করলাম এভাবে, অর্থাৎ F1 F2 F3 F4 চারটা ভেক্টরকে আমরা প্লট করলাম একটার পর আরেকটা এভাবে। সো প্লট করা হয়ে যাওয়ার পর প্রথম ভেক্টরের অর্থাৎ F1 এর টেইল থেকে একদম লাস্ট ভেক্টরের হেড পর্যন্ত যে লাইনটা আমরা ড্র করতে পারি, যে লাইনটা আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এই সবগুলো ভেক্টরের রেজাল্টেন্ট অথবা লব্ধি। এই মেথডটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, আমি দেখাইছিলাম অনেকটা এইভাবে যে আচ্ছা যাই হোক, সো আমরা একটা ভেক্টরকে এভাবে ড্র করলাম F1 এর, এখান থেকে আবার আরেকটা ভেক্টরকে ড্র করলাম সেটা হচ্ছে F2। তাহলে প্রথম ভেক্টরের শুরু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ পর্যন্ত যে লাইনটা আমরা চিন্তা করতে পারি বা যে লাইনটা আমরা পাই, সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট। এখানে অনেকটা একই কনসেপ্ট, এখানে ভেক্টর দুইটার জায়গায় ভেক্টর আছে এখানে 4-5টা। সো যতগুলাই থাকুক না কেন আমরা সবগুলো ভেক্টরকে স্কেল এবং অ্যাঙ্গেল অনুসারে বসাবো এবং প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা টেল থেকে একদম লাস্ট ভেক্টরের যে হেড পর্যন্ত যে লাইনটা আমরা পাবো সেই লাইনটাই হবে হচ্ছে সবগুলো ভেক্টরের রেজাল্টেন্ট বা যোগফল বা লব্ধি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আচ্ছা, আর এখন আমি দেখাবো অ্যালজেব্রাইক মেথড। এই যে নাম্বার বি হচ্ছে কি অ্যালজেব্রাইক্যালি, অর্থাৎ বীজগাণিতিক ভাবে ক্যালকুলেশনের মাধ্যমে। এটা আমি দেখাবো এরই একটা এক্সাম্পল, এই ফেরিসের বইয়ের একটা এক্সাম্পল, দ্যাট মিনস দিস ওয়ান, এইটা। এই যে এক্সাম্পল নাম্বার 16, ফাইন্ড অ্যালজেব্রাইক্যালি দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফোর্স সিস্টেম শোন ইন ফিগার এত। এই যে ফিগার হচ্ছে এইটা, এই ফিগারটা কোশ্চেনে দেওয়া আছে এবং এই ফিগারে যে ফোর্স সিস্টেম গুলো আছে সেই সবগুলো ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, রেজাল্টেন্ট অফ দ্য ফোর্স সিস্টেম। ওকে, সো এইটাই আমি আসলে লেকচারে নিয়ে আসছি এই বই থেকেই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোর্স সিস্টেম আছে এবং এটা হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম, যেহেতু সবগুলা লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে। ABCDEF 6টা ফোর্স আছে এবং তাদের মান এবং দিক সবই দেওয়া আছে। সো আমরা যদি সলিউশন শুরু করি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেজাল্টেন্ট বের করতে বলা হয়েছে, তার মানে লব্ধি। যখন রেজাল্টেন্ট আমরা বের করি তখন দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধির মান এবং লব্ধির দিক। কারণ একটা ফোর্স ভেক্টরের মান থাকে এবং দিক থাকে, উভয় থাকে। সো আগে আমরা বের করব লব্ধির মান, রেজাল্টেন্টের ভ্যালু, এবং তারপরে আমরা বের করব রেজাল্টেন্টের ডিরেকশন। সো প্রথমে আমরা আগে ভ্যালু বের করি, অর্থাৎ সামেশন অফ এফএক্স। আচ্ছা, এখন গত ক্লাসে আমি আরেকটা জিনিস দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা ফোর্সকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। ঠিক আছে, সো ওই কনসেপ্টটা আজকে কাজে লাগবে। সাইন থিটা কস থিটা দিয়ে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফোর্সকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি বা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস বলে। ওকে, সো সেইটা আজকে আমাদের কাজে লাগবে। আমরা যেটা করব এখানে, আমি আগে একটু ব্রিফিং করি যে প্রত্যেকটা ফোর্সকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, একটা হচ্ছে এক্স উপাংশ, একটা হচ্ছে ওয়াই উপাংশ, এবং সবগুলা এক্স উপাংশকে আমরা যোগ করব আলাদাভাবে এবং সবগুলা ওয়াই উপাংশকে আমরা আলাদাভাবে যোগ করব। তাহলে আমরা কয়টা ফোর্স পাবো? দুইটা ফোর্স পাবো, এক্স বরাবর একটা উপাংশের যোগফল, আর ওয়াই বরাবর আরেকটা উপাংশের যোগফল, সবগুলো উপাংশের যোগফল আর কি। এবং ফাইনালি
সেই দুইটা ফোর্সকে আবার আমরা একটা ফোর্সে পরিণত করব, অর্থাৎ দুইটা ফোর্সের লব্ধি বের করব। তাহলে ফাইনালি আমরা যে একটা সিঙ্গেল ফোর্স পাবো ওইটাই হবে হচ্ছে সবগুলা ফোর্সের রেজাল্ট্যান্ট বা যোগফল। সো তাহলে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে সবগুলা ফোর্সকে আগে এক্স বরাবর উপাংশে ভাগ করব এবং ওয়াই বরাবর উপাংশে ভাগ করব এবং এক্স বরাবর সবগুলো উপাংশকে যোগ করব। সো আমরা একবারে কি করছি, এক্স বরাবর সবগুলো উপাংশকে যোগ করছি। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কত হয় তাহলে দেখা যাক। দেখো প্রথম ফোর্সটা হচ্ছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 500 পাউন্ড। দেখো এই ফোর্সটা সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, তাই এই ফোর্সের কোনো ওয়াই উপাংশ থাকতে পারে না। ঠিক আছে, যেমন একটা ফোর্স যদি এক্স বরাবর থাকে তার তো আর ওয়াই বরাবর উপাংশ থাকার তো আর কোনো কোশ্চেন নাই, তাই না? এটা আমরা আগের ক্লাসে তো বুঝছিলামই। উপাংশ মানে হচ্ছে ছায়া। সো তাহলে এখানে সরাসরি আসবে 500। ওকে, এরপরে আসবে বি 600। তাহলে বি কে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্স উপাংশ, একটা হচ্ছে ওয়াই উপাংশ। কারণ কি? কারণ এই বিটা কিন্তু এক্স এবং ওয়াই এই দুইটা ডিরেকশনের মানে এই দুইটা অক্ষের মাঝামাঝি কোনো একটা জায়গাতে আছে। আমরা দেখতে পাচ্ছি যে হরিজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমরা যদি বি কে এক্স উপাংশে ভাগ করি তাহলে কত হবে? বি কস থেটা, তাই না? কারণ থেটা আছে কার সঙ্গে? এক্স অক্ষের সঙ্গে। তাহলে এক্স বরাবর উপাংশ, এক্স বরাবর বি এর উপাংশ কত হবে? বি কস থেটা, দ্যাট মিনস 600 ইন্টু কস 60 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? জি স্যার। 600 ইন্টু কস 60 ডিগ্রি, এটা হচ্ছে এক্স বরাবর বি এর উপাংশ। আবার একইভাবে ওয়াই বরাবর বি এর উপাংশ কত হবে? 600 ইন্টু সাইন 60 ডিগ্রি। এটা আমরা পরবর্তীতে নিব। এই যে 600 সাইন 60, এটা চিন্তা পরে। আগে আমরা সবগুলা ভেক্টরের এক্স উপাংশ যোগ করছি। এবং আরেকটা ব্যাপার দেখো যে আমরা কিন্তু আসলে ডান দিককে পজিটিভ ধরছি। এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা চাইলে বাম দিকটাকেও পজিটিভ ধরতে পারো, একই অ্যান্সার আসবে। সো যেহেতু 500 আছে ডান দিকে তাই আমরা 500 আগে প্লাস দিয়েছিলাম। আবার দেখো 600 cos 60 এটা আছে অবশ্যই ডান দিকে, তাই আমরা এটার আগে প্লাস দিচ্ছি। ওকে, এরপরে সি তে আসো। দেখো সি এর দুটো উপাংশ থাকবে অবশ্যই, একটা উপাংশ হবে বাম দিকে এবং আরেকটা উপাংশ হবে উপরের দিকে। আমরা দেখেই বুঝতে পারছি, একটা হবে বাম দিকে এতটুকু আর আরেকটা হবে হচ্ছে উপরের দিকে। সো বাম দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর বা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এই সি এর উপাংশ কত হবে? 700 ইন্টু কস 45, কারণ অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সঙ্গে আছে, তাই এক্স বরাবর উপাংশ কত হবে? কস 45। আর ওয়াই বরাবর উপাংশ কত হবে? সাইন 45, অর্থাৎ 700 ইন্টু সাইন 45। ওকে, তাহলে 700 ইন্টু কস 45, এইটার চিহ্ন কিন্তু হবে মাইনাস, কারণ এটা আছে কি এইদিকে বাম দিকে আছে। সো এই যে মাইনাস 700 ইন্টু কস 45, তাহলে সি গেল। এরপরে ডি, দেখো ডি সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, তাই এটা সরাসরি হবে কত? মাইনাস 800। এর কোনো উপাংশ আসবে না, এর নিজেই পুরাটাই এক্স অক্ষ বরাবর আছে। এবং লাস্ট হচ্ছে কি ই। দেখো ই এর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে হবে বাম দিকে এবং একটা হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে ই ভেক্টরের বাম দিকের উপাংশ কত হবে? দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেলটা কিন্তু আছে ওয়াই অক্ষের সঙ্গে। ই এর অ্যাঙ্গেল আছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, তাই এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 900 ইন্টু কত? সাইন 60 ডিগ্রি, তাই না? এটা আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। কিন্তু অ্যাঙ্গেল যেহেতু অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সঙ্গে নাই, তাই এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 900 ইন্টু কস 60 ডিগ্রি, সরি সাইন 60 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে 900 ইন্টু কস 60 ডিগ্রি, অর্থাৎ যার সঙ্গে অ্যাঙ্গেল সেই বরাবর উপাংশ হচ্ছে কস থেটা। ওকে, তাহলে 900 ইন্টু সাইন 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে অবশ্যই মাইনাস, কারণ এটা আছে হচ্ছে কি বাম দিকে এবং আমরা ডান দিকটাকে পজিটিভ ধরেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা বাম দিককে পজিটিভ ধরতে পারো, সেক্ষেত্রে জিনিসগুলো উল্টা হবে, এটার আগে মাইনাস হবে, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। সো একটা হলেই হইলো।
সো সবগুলো উপাংশকে যোগ করার পর আমরা পাইলাম হচ্ছে মাইনাস এত। দ্যাট মিনস আমরা ডান দিককে ধরেছিলাম পজিটিভ এবং আমরা অ্যান্সার পেয়েছি নেগেটিভ, মানে যোগফলটা পেয়েছি নেগেটিভ। এর অর্থ হচ্ছে যে এই যে যে যোগফল সামেশন, এটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি বাম দিকে। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। আমরা ডান দিককে ধরেছি পজিটিভ, আবার অ্যান্সার পেয়েছি নেগেটিভ। তার মানে কি, আসলে যোগফলটা আছে কি, যেদিকে পজিটিভ ধরছিলাম তার উল্টা দিকে, দ্যাট মিনস বাম দিকে। ওকে, সো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর সবগুলো উপাংশকে যোগ করব এবং আমরা ধরে নিচ্ছি যে উপরের দিকে পজিটিভ। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা নিচের দিককেও পজিটিভ ধরতে পারো। ওকে, সো প্রথমে আমরা দেখছি এ। দেখো এ ফোর্স আছে এক্স অক্ষ বরাবর, তাই এর কোনো ওয়াই উপাংশ মানে ওয়াই বরাবর কোনো উপাংশ আসবে না। তাই তাই এর ওয়াই উপাংশ 0, তাই এখানে আমি আর লিখি নাই। বি এর ক্ষেত্রে ওয়াই উপাংশ আসবে এবং ওয়াই উপাংশ হবে উপরের দিকে, তাই প্লাস। এবং এটা কত হবে, 600 ইন্টু সাইন 60 ডিগ্রি। এই যে, আচ্ছা, এরপর সি। দেখো সি এর ওয়াই উপাংশ কিন্তু উপরের দিকে আসবে, সি এর ওয়াই উপাংশ আসবে উপরের দিকে এবং সেটা কত হবে, 700 ইন্টু সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সি সাইন থেটা। 700 ইন্টু সাইন 45, এই যে 700 সাইন 45। আচ্ছা, এরপরে আসবে ডি। ডি তো এক্স অক্ষ বরাবর আছে, তাই এর ওয়াই উপাংশ 0। এরপরে আসবে হচ্ছে ই। দেখো ই এর ওয়াই উপাংশ হবে অবশ্যই নিচের দিকে, কারণ ইটা আছে কোথায়, তৃতীয় চতুর্ভাগে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। এটা ইন্টারমিডিয়েটে এবং 9-10-এ দেখে আসছো। সো যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তাই আমরা ইজিলি বুঝতে পারছি যে একটা উপাংশ হবে এদিকে, একটা হবে নিচের দিকে। তাহলে ই এর যে ওয়াই বরাবর উপাংশ বা ওয়াই উপাংশ, ওয়াই কম্পোনেন্ট, সেটা কত হবে, 900 ইন্টু কস 60 ডিগ্রি। 900 cos 60 ডিগ্রি এবং তার আগে হবে মাইনাস, কারণ এটা আছে নিচের দিকে এবং আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরেছি। ওকে, আর এট লাস্ট এফ। দেখো এফ ফোর্সটা নিজেই আছে সরাসরি ওয়াই অক্ষ বরাবর, তাই এটার কোনো উপাংশ না, এটা মানে পুরাটাই আসবে ওয়াই অক্ষ বরাবর। দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস 1564.5 পাউন্ড। এই যে মাইনাস 1564.5। ঠিক আছে, অর্থাৎ আমরা এতক্ষণ কি করলাম, আমরা এক্স বরাবর সবগুলা উপাংশ যোগ করে একটা উপাংশ পাইলাম, মানে একটা ফোর্স পাইলাম। আর ওয়াই বরাবর সবগুলা উপাংশ যোগ করে আমরা একটা উপাংশ বা একটা ফোর্স আমরা পাইলাম, একটা ফোর্স পাইলাম। এবং দেখো এখানেও সেম কেস, এখানে আমরা উপরের দিককে ধরেছিলাম পজিটিভ এবং অ্যান্সার পেয়েছি নেগেটিভ। তার মানে এটা আসলে ডিরেকশন হবে কোথায়, কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, সো তাহলে আমরা দুইটা ফোর্স পাইলাম, একটা হচ্ছে বাম দিকে 1274 পাউন্ড, এইটা হচ্ছে পাউন্ডের সিম্বল। অনেক সময় পাউন্ডকে হ্যাশ দ্বারা প্রকাশ করা হয়, মানে সংখ্যার উপরে হ্যাশ লেখা মানে হচ্ছে পাউন্ড। সো বাম দিকে 1274 পাউন্ড। দেখো এখানে কিন্তু আর মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ মাইনাস দ্বারা আমরা বেসিক্যালি বুঝতে পারছিলাম ডিরেকশনটা। সো যেহেতু এখন আমরা ডিরেকশন নির্দিষ্ট করেই দিলাম বাম দিকে, সো এখন আসলে মাইনাস দরকার নাই। আর আরেকটা হচ্ছে 1000 পাউন্ড নিচের দিকে, এই যে 1000 পাউন্ড নিচের দিকে। সো এই দুইটা ফোর্স আমরা পেলাম। এখন এই দুইটা ফোর্সের আবার রেজাল্টেন্ট বের করার মেথড আমি আগের ক্লাসে বলেছিলাম যে আর রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, রাইট? সো আমরা যে কোনো একটাকে f1 এবং আরেকটাকে আমরা f2 ধরছি, তাহলে এই দুইটার বর্গের যোগফলের বর্গমূল, অর্থাৎ রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। এটা করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের লব্ধির মান বা ম্যাগনিটিউড। এটা হচ্ছে 1620 পাউন্ড। এটা হচ্ছে আমাদের কি লব্ধি। যতগুলা যে 6টা যে কনকারেন্ট ফোর্স আছে, সবগুলো ফোর্সের লব্ধি কত, 1620 পাউন্ড। ঠিক আছে, সো লব্ধির মান আমরা বের করলাম, এখন বাকি আছে হচ্ছে লব্ধির ডিরেকশন বা দিক। সো আর কি আমি একটু সবাইকে মনে করাই দিই যে
আমরা গত ক্লাসে দেখছিলাম যে ধরো এই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার, এখান থেকেই কিন্তু আসছে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার, ঠিক আছে। এবং দেখো যে এখানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু এফ টু বাই এফ ওয়ান, ঠিক আছে। দ্যাট মিনস আর ট্যান থেটা, থেটা এখানে কার সঙ্গে আছে? এটা কিন্তু এখানে এফ ওয়ান এর সঙ্গে আছে, অর্থাৎ এফ ওয়ান এর সঙ্গে লব্ধির যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থেটা। সো যদি তাই হয় তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কত হবে? এফ টু বাই এফ ওয়ান। এটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে সমকোণী ত্রিভুজ থেকে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। অবশ্যই ভূমির সঙ্গেই তো অ্যাঙ্গেল থাকবে, এটা অবশ্যই ভূমি এবং অতিভুজের মধ্যেই থাকে। সো আমরা এই অঙ্কে আমাদের কিন্তু কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, আমরা যে কোনো একটাকে আমরা এফ ওয়ান ধরতে পারি, অথবা ধরো যে আমরা যে কোনো একটাকে আমরা থেটা ধরতে পারি। আমরা চাইলে এইটাকেও কিন্তু থেটা ধরতে পারি। যদি এইটাকে আমরা থেটা ধরি সেক্ষেত্রে এইটা হবে হচ্ছে এফ ওয়ান, আর যদি আমরা এইটাকে থেটা চিন্তা করি তখন এফ ওয়ান হবে কোনটা? এইটা, তাই না? সো এত কিছু আমাদের আর কি কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করার দরকার নেই, আমরা খুব সিম্পলি চিন্তা করব যে আমরা লব্ধির মান পেয়ে গেছি এত, আর এখন আমরা যে কোনো একটাকে ধরবো থেটা, অর্থাৎ ডিরেকশন তো বের করতে হবে। আর ডিরেকশন মানে হচ্ছে অ্যাঙ্গেল, তার মানে যে কোনো একটাকে আমরা ধরবো থেটা, হয় এইটা অথবা এতটুকু। তো ঠিক আছে, আমরা ধরো যে আমরা এইটাকে ধরলাম হচ্ছে থেটা। দ্যাট মিনস দেখো এখানে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, এই যে এতটুকু, এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করা যায়। সো যদি তাই হয় তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত হবে? লম্ব বাই ভূমি। থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। দ্যাট মিনস ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে লম্ব বাই ভূমি। দ্যাট মিনস লম্ব হচ্ছে থেটার বিপরীত বাহু মানে এইটা, আর এইটা মানেই কোনটা? এইটা, এই যে এইটা সমান এবং সমান্তরাল। সো 1274.4 পাউন্ড, এটা হচ্ছে উপরে আসলো, আর নিচে আসবে হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে কত? 1000 পাউন্ড, এই যে 1000। সো এখানে কিন্তু আসলে ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই যে কোনটা এফ ওয়ান কোনটা এফ টু, সেটা কি আসলে এফ ওয়ান এর সঙ্গে হবে না এফ টু এর সঙ্গে হবে, এত কিছু আসলে মনে রাখার কোনো দরকার নাই। তোমরা আর কি বেসিক নিয়মটা জানবা যে আমরা যে কোনো একটাকে যদি থেটা ধরি তাহলে আমরা কিভাবে সেই একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে ট্যান থেটা বা সাইন থেটা বা কস থেটা, এই জিনিসগুলো আমরা কিভাবে বের করতে পারি, তোমরা এই বেসিক জিনিসটা শিখবা। তাহলে দেখবা যে কোনো জায়গাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যেমন কথার কথা, যদি আমরা এইটাকে আমরা থেটা চিন্তা করতাম, এই যে এখান থেকে এতটুকু, তখন আমরা কি লিখতাম? যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সেম। তখন লম্ব কোনটা হইতো? থেটার অপোজিট বাহু, অর্থাৎ এইটা। আর এইটা মানেই কোনটা? এইটা, তার মানে 1000। তখন উপরে আসতো 1000 আর নিচে আসতো কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ নিচে আসতো 1274.4। ঠিক আছে। সো এখন তোমরা ক্যালকুলেটরে বের করবা যে ট্যান ইনভার্স এত। ট্যান ইনভার্স এই যে এইটা করলে তোমরা পাবা হচ্ছে 51.9 ডিগ্রি, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ লব্ধি এই যে যে ভার্টিক্যাল ডিরেকশন তার সঙ্গে 51.9 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত হবে। দিস ইজ দ্য অ্যান্সার এন্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট, লব্ধির দিক। তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো এখানে কিন্তু বইতে একটু অন্যভাবে করা আছে, এই যে ফেরিসের বইতে পেজ নাম্বার 20, এখানে কিন্তু দেখো থেটা ধরা আছে ওইটা, অর্থাৎ এখানে থেটা ধরা আছে হরিজন্টালের সঙ্গে, ঠিক আছে। এবং দেখো সে কারণে এখানে কিন্তু থেটা এর মান আসছে একটু অন্যরকম, 38.1 ডিগ্রি। এটা স্বাভাবিক, কোনোরকমই আসবে। সো থেটা ইজ ইকুয়াল টু 38.1, তার মানে কি আমার এই দুটো অ্যান্সার যেহেতু ভিন্ন, তার মানে কি অঙ্ক ভুল? কখনোই কিন্তু না, অঙ্ক কিন্তু কখনোই ভুল না, অঙ্ক দুইটাই ঠিক আছে। এটা হচ্ছে হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল, আর আমি যেটা বের করলাম এটা হচ্ছে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল, ব্যাস এতটুকুই। ঠিক আছে, তুমি এই দুইটা যোগ করো, এই যে 38.1 প্লাস আমাদের যে অ্যান্সার আমরা পেয়েছি 51.9, এই দুইটা যোগ করলে আমরা ঠিকই কিন্তু 90 ডিগ্রি পাবো, তাই না?
জি সো এইভাবে আমরা কোনো একটা কনকারেন্ট ফোর্সের রেজাল্টেন্ট বের করতে পারি অ্যালজেব্রাইক মেথডে বা বীজগাণিতিক ভাবে। ওকে, সো ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে এইগুলো আমি অলরেডি আলাপ আলোচনা করেছি, যে স্মুথ পুলি হলে কি হয় বা রাফ পুলি হলে কি হয় আমরা শিখেছি। ওকে, সো এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে অ্যানালাইসিস অফ ট্রাস। আমরা একটা ট্রাসকে আমরা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা শিখবো, ঠিক আছে? সো একটা ট্রাসকে দুইটা মেথডে বা দুই ভাবে আসলে অ্যানালাইসিস করা যায়, একটা হচ্ছে জয়েন্ট মেথড, একটা হচ্ছে সেকশন মেথড। সো প্রথমে আমরা শিখবো হোয়াট ইজ জয়েন্ট মেথড। জয়েন্ট মেথডে এখানে বলা হচ্ছে যে উই ক্যান ফাইন্ড আউট টু আননোন বার ফোর্সেস, বার মানে মেম্বার। সো আমরা দুইটা আননোন বা অজানা বার ফোর্স বের করতে পারি ফ্রম ওয়ান জয়েন্ট, মানে মাত্র একটা জয়েন্ট থেকে। জয়েন্ট মেথড, এটা নাম শুনে আমরা বুঝতে পারছি যে এই মেথডে আমরা কাজ করব কি নিয়ে, আমরা জয়েন্ট নিয়ে কাজ করব, ট্রাসের জয়েন্ট নিয়ে কাজ করব। আর ট্রাসের যে কোনো একটা জয়েন্ট থেকে আমরা কয়টা আননোন বার ফোর্স বের করতে পারি? দুইটা। এর কিছু কারণ আছে। এর কারণটা হচ্ছে যে, এর একমাত্র কারণ হচ্ছে যে এখানে অ্যাভেলেবেল ইকুয়েশন আছে দুইটা, সামেশন অফ fx সমান 0 এবং সামেশন অফ fy সমান 0। ঠিক আছে, যেহেতু অ্যাভেলেবেল ইকুয়েশন আছে দুইটা, সেহেতু আমরা সর্বোচ্চ দুইটা আননোন বার ফোর্স বের করতে পারবো। কারণ যদি তোমরা দেখে আসছো, যদি সমীকরণ থাকে দুইটা, তাহলে কি তিনটা চলকের মান কখনো বের করা সম্ভব? সম্ভব না। যদি এক্স ওয়াই জেড, যদি তিনটা চলকের মান বের করতে হয়, তাহলে কিন্তু তিনটা সমীকরণ আমাদেরকে অবশ্যই দেওয়া থাকতে হবে, তাই না? দুটা দেওয়া থাকলে কিন্তু আমরা তিনটা আননোন বের করতে পারবো না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা বের করতে পারবো বা দুইটা বের করতে পারবো, বাট তিনটা কিন্তু বের করতে পারবো না। সো যেহেতু কোনো একটা ট্রাসের একটা জয়েন্টে অ্যাভেলেবেল ইকুয়েশন থাকে মাত্র দুইটা, সেহেতু একটা জয়েন্ট থেকে আমরা সর্বোচ্চ দুইটা আননোন বার ফোর্স বের করতে পারি। সো এখন আমি একটু আগের লেকচারে যাচ্ছি আবার। আমরা একটু আগে দেখে আসলাম যে আর কি কোপলানের কনকারেন্ট ফোর্স, অর্থাৎ কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত কিন্তু দুইটা, এফএক্স এবং এফওয়াই সমান 0। তার মানে আমরা আসলে বুঝতে পারছি এখান থেকে যে ট্রাসের একটা জয়েন্ট, জয়েন্ট মানে হচ্ছে ধরো যে এইটা একটা জয়েন্ট, এইটা একটা জয়েন্ট, এইটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তারপর এইখানে এইটা, এটা, এটা অবশ্য জয়েন্টের মধ্যে পড়ে না, এটা, এটা, তারপরে এইটা, এইটা, প্রত্যেকটা এক একটা জয়েন্ট। সো যেহেতু আমরা একটু আগে দেখলাম যে একটা জয়েন্টে মাত্র দুইটা অ্যাভেলেবেল ইকুয়েশন থাকে, সামেশন অফ fx সমান 0 এবং fy সমান 0। তার মানে আমরা আসলে ইজিলি বুঝতে পারছি যে একটা ট্রাসের জয়েন্ট আসলে কনকারেন্ট ফোর্স সিস্টেম ছাড়া আর কিছুই না। একটা ট্রাসের জয়েন্ট মানে প্রত্যেকটা জয়েন্ট কেমন, কি ধরনের ফোর্স সিস্টেম, হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। যেটা আমরা অঙ্ক শুরু করলে আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? সো এখানে একটা এক্সাম্পল আমরা এখন সলভ করব। এখানে বলা আছে এক্সাম্পল হচ্ছে অ্যানালাইজ দ্য ফলোইং ট্রাস বাই জয়েন্ট মেথড। অ্যানালাইজ কথার অর্থ হচ্ছে সবগুলা বার ফোর্স বের করা বা ট্রাসটাকে আমরা বিশ্লেষণ করব। সো এখন এখানে বলা হচ্ছে জয়েন্ট মেথডের মাধ্যমে এই ট্রাসটাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? সো এখানে একটা ট্রাস দেখো দেওয়া আছে, ট্রাসে দুইটা সাপোর্ট দেওয়া আছে, একটা হচ্ছে পিন সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। এবং এই ট্রাসে একটা, দুইটা, তিনটা, চারটা, সরি চারটা না, পাঁচটা, 1 2 3 4 5, টোটাল 5টা মেম্বার বা বার কিন্তু এখানে আছে, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। এখানে টোটাল 5টা মেম্বার আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো যে এখানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তারপর এখানে ট্রাসের হাইট বা অনেক সময় এটাকে বলা হয় ট্রাসের রাইজ, RISE, রাইজ বা হাইট, যাই হোক।
সাপোর্ট থেকে একদম সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টের যে ভার্টিক্যাল ডিস্টেন্স বা উচ্চতা, এটা হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে ট্রাসের হাইট দেওয়া আছে, আর কিছু এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে। অর্থাৎ ট্রাসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ট্রাসের উপরে বাইরের থেকে যত লোডই আসুক না কেন, প্রত্যেকটা লোড বা প্রত্যেকটা ফোর্স কিন্তু শুধুমাত্র ট্রাসের জয়েন্টে আসবে। কোনো অবস্থাতেই ট্রাসের একটা মেম্বারের মাঝখানে কোনো ফোর্স আসবে না। এটা সবাই আমরা মাথায় রাখবো। তার মানে ট্রাস কি স্যার চাপ পীড়ন সহ্য করতে পারে না, শুধু টান পীড়নের জন্যই? কেন? তোমরা আচ্ছা, আমরা একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে একটু ইংলিশে কথা বলা আর কি প্র্যাকটিস করবো, ঠিক আছে? কারণ এখন কিন্তু সবকিছুই লিখতে হবে ইংলিশে। সো চাপ পীড়ন অর্থ কি? পীড়ন মানে কি? স্ট্রেস, তাই না? আর চাপ মানে কি? কম্প্রেশন, তার মানে কম্প্রেসিভ স্ট্রেস। না, আমি একটু আগে বলে আসছি যে একটা ট্রাস আসলে ট্রাসের প্রত্যেকটা মেম্বার টেনশন এবং কম্প্রেশন দুটাই সহ্য করতে পারে। অর্থাৎ ট্রাসের প্রত্যেকটা মেম্বার হয় টেনশনে থাকে অথবা কম্প্রেশনে থাকে, আমি একটু আগে বলে আসছি না? তার মানে কি, সে হয় টেনসাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস, সে দুইটাই সহ্য করতে পারে। যেমন ধরো যে যদি এইটা একটা ট্রাস হয়, সে কথার কথা, এখানে একটা, দুইটা, তিনটা জয়েন্ট। এখন ধরো যে ট্রাসের এখানে সাপোর্ট আছে, কোনো সমস্যা নাই। ধরো যে ট্রাসের বাইরে থেকে যদি কেউ একজন এইভাবে ফোর্স অ্যাপ্লাই করে ট্রাসের মেম্বারের একদম মাঝখানে, বা এখানে হোক বা এখানে হোক, যেখানেই হোক না কেন, যদি মেম্বারের উপরে সরাসরি কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়, তার মানে এখানে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে যে ট্রাসের এই মেম্বারটা আসলে এইভাবে কিন্তু বেন্ডিং হবে, তাই না? এইভাবে কিন্তু সে আসলে বেন্ডিং আর কি, মানে বিকৃত হবে, রিফ্লেক্টেড হবে। দ্যাট মিনস তার মধ্যে আসলে বেন্ডিং মোমেন্ট তৈরি হবে, মোমেন্ট। এবং ট্রাসের কোনো মেম্বার কোনো অবস্থাতেই কিন্তু মোমেন্ট রেজিস্ট করতে পারে না। যেমন আমরা যদি চিন্তা করি যে এখানে একটা বিম আছে, বিমের সাপোর্ট আছে, একটা পিন সাপোর্ট, একটা রোলার সাপোর্ট। এখন বিমের লোড কিন্তু কি সবসময় কিন্তু বিমের বিভিন্ন যে কোনো পয়েন্টে আসতে পারে। বিমের লোড কি কখনো সাপোর্টের উপরে আসে? কোনো বাধ্যবাধকতা নাই, এটা যে কোনো পয়েন্টে কিন্তু লোড আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। সো এক্ষেত্রে আসলে কি হয়, বিমটা কিন্তু এভাবে বেন্ডিং হয় বা ফ্লেক্সার হয়, তাই না? বা অন্যভাবে বলতে গেলে এই বিমের মধ্যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সেকশনে কিন্তু বেন্ডিং মোমেন্ট তৈরি হয়, বা আমি একটু আগে বললাম যে ফোর্সের মোমেন্ট, অর্থাৎ মোমেন্ট তৈরি হয়, ঠিক আছে? কিন্তু ট্রাসের মধ্যে কোনো অবস্থাতেই এই মোমেন্ট তৈরি হওয়া যাবে না। কারণ যদি ট্রাসের মধ্যে মোমেন্ট তৈরি হয়, তখন কিন্তু ট্রাসের এই মেম্বার গুলা আর টু ফোর্স মেম্বার থাকতেছে না। কারণ একটা টু ফোর্স মেম্বারের বৈশিষ্ট্যই হচ্ছে সে হয় টেনসাইল স্ট্রেস, সে হয় কম্প্রেসিভ স্ট্রেস আর কি, সে হয় কম্প্রেসিভ স্ট্রেসে থাকবে, আর না হয় সে টেনসাইল স্ট্রেসে থাকবে, হয় টেনশন অথবা কম্প্রেশনে থাকবে। এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু হবে না। সে কোনো অবস্থাতেই বিকৃত হবে না, বা তার মধ্যে কখনোই মোমেন্ট তৈরি হওয়া যাবে না। আর যেহেতু মোমেন্ট তৈরি হওয়া যাবে না, তার মানে কি, ট্রাসের মেম্বারের উপরে ডিরেক্টলি কোনো লোড অ্যাপ্লাই করা যাবে না। যদি লোড অ্যাপ্লাই করতেই হয়, তাহলে অ্যাপ্লাই করতে হবে ট্রাসের জয়েন্টে, অর্থাৎ এই যে এই পয়েন্টে, অথবা এইটা একটা জয়েন্ট, এই পয়েন্টে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা এইটা আরেকটা জয়েন্ট, আমরা এই পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি। এখন বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো এক্সটার্নাল লোড দেওয়া আছে, 5 কিলোনিউটন, 10 কিলোনিউটন। হ্যাঁ বলো। স্যার আপনার কথাগুলো অনেক আটকে আছে, প্রথমের দিকে একটু একটু আটকে ছিল, এখন মানে অতিরিক্ত করতেছে, মানে 5 সেকেন্ডে 2 বার করে আটকে যায় এই অবস্থা। যাচ্ছে কেন আমি তো বুঝলাম না আসলে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ট্রাস্টটাকে এখন অ্যানালাইসিস করব। আর অ্যানালাইসিস করার অর্থ হচ্ছে প্রত্যেকটা বার ফোর্স আমরা বের করব, ঠিক আছে? তো যে কোনো স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করার প্রথম শর্ত হচ্ছে আমরা সেই স্ট্রাকচারের আগে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব এবং ধরে নিব যে সেই স্ট্রাকচার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। সো এখানে আমরা সেই একই কাজটাই করব। এখানে আমরা ট্রাস আগে অঙ্কন করব। এই যে ট্রাসটা আমরা ড্র করেছি,
এবং দেখো যে এখানে ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করেছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে পিন সাপোর্ট সেহেতু এখানে দুইটা রিয়াকশন, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এটা যে কোনো একদিকে নিলেই হবে, বাম দিকে বা নিচের দিকে নিলেও হবে, সমস্যা নেই। কিন্তু দেখো আমরা একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে যেহেতু আর কি মানে ভার্টিক্যাল ফোর্স আছে নিচের দিকে 10 কিলো নিউটন, তার মানে সাপোর্ট রিয়াকশন এটা উপরের দিকে হওয়াটাই কিন্তু স্বাভাবিক, তাই না? যদিও এখানে আবার হরিজন্টাল ফোর্স যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে আবার হিসাবটা চেঞ্জ হয়, মানে মোমেন্টের কারণে। এটা পরে আসছি আমি। সো এটা আমরা পিন সাপোর্টের দুইটা রিয়াকশন আমরা নিলাম। এরপরে এখানে আছে হচ্ছে কি রোলার সাপোর্ট, তাহলে রোলার সাপোর্টের রিয়াকশন হয় একটা, তাই আমরা একটা রিয়াকশন নিলাম উপরের দিকে এবং নাম দিলাম হচ্ছে বিওয়াই। এটা বি পয়েন্ট তাই বিওয়াই, আর এটা একটা এক্স একটা এওয়াই। সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা ধরে নিব যে এই ট্রাসটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এখন যদি কোনো একটা স্ট্রাকচারকে সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই স্ট্রাকচারে কি ধরনের ফোর্স সিস্টেম আছে এবং সেই ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত কি, কন্ডিশন কি, একটা দুইটা না তিনটা, সেটা এখন জানতে হবে। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো যে এই পুরো ট্রাসে এটা কি ধরনের ফোর্স সিস্টেম। দেখো একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, হয়তোবা এটার লাইন অফ অ্যাকশন যদি বর্ধিত করি হয়তোবা এখানে এসে মিলবে। তাহলে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল আর একটা ভার্টিক্যাল। দেখো এই দুইটা হচ্ছে হরিজন্টাল আর তিনটা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স, তাই না? তাই তো নাকি? একটা দুইটা তিনটা ভার্টিক্যাল আর দুইটা হচ্ছে হরিজন্টাল। তার মানে এইটা আসলে কি ধরনের ফোর্স সিস্টেমের মধ্যে পড়তেছে? এটা কি কনকারেন্ট হচ্ছে? আগে আমাদের জানাশোনার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা দেখি। এটা অবশ্য তোমরা তো পড়াশোনা করে আসো নাই, সো কনকারেন্ট তো তোমরা আসলে বুঝবা না। সো দেখো এটা কিন্তু আসলে কনকারেন্টের মধ্যে পড়ছে না, কারণ এখানে সবগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু একটা পয়েন্টে মিলিত হয় নাই, তাই না? কারণ এই তিনটা ফোর্স চিন্তা করলে আমরা বুঝতে পারছি এই তিনটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কখনোই একটা পয়েন্টে মিলিত হবে না। আচ্ছা, আবার এই টোটাল ফোর্স সিস্টেমটাকে আমরা প্যারালালও বলতে পারছি না, কারণ এখানে তিনটা ফোর্স প্যারালাল হইলেও বাকি দুইটা কিন্তু প্যারালাল না, অর্থাৎ এই দুইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ সবগুলো ফোর্স কিন্তু একে অপরের সমান্তরাল না। সো এটা কিন্তু আসলে প্যারালাল ফোর্স সিস্টেমও আমরা বলতে পারছি না। তাহলে এটা কনকারেন্টও না আবার এটা প্যারালালও না, কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি কোপ্লানার। কারণ কারণ হচ্ছে এই ট্রাসটা হচ্ছে একটা 2D ট্রাস, ঠিক আছে? এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ট্রাস, আর একটা 2 ডাইমেনশনাল ট্রাসে সমস্ত ফোর্সই আসলে কি কোপ্লানার ফোর্স সিস্টেম, সবগুলো ফোর্স একই সমতলে আছে। সো কোপ্লানার ঠিক আছে, কিন্তু কনকারেন্টও হচ্ছে না আবার প্যারালালও হচ্ছে না, তাহলে এটা আসলে কি ধরনের ফোর্স সিস্টেম? এটাকে আমরা কি বলতে পারি? কনকারেন্টের উল্টা কি? কনকারেন্টের উল্টা হচ্ছে নন কনকারেন্ট। তাহলে আমরা এটাকে নন কনকারেন্টও বলতে পারি বা আমরা এটাকে নন প্যারালালও বলতে পারি। দুইটার যে কোনো একটা বললেই বা দুইটা বললেই কিন্তু ঠিক হবে। সো যদি একটা নন কনকারেন্ট বা নন প্যারালাল ফোর্স সিস্টেম যদি আমরা বলি এটাকে, সো তোমাদেরকে হয়তো বলা হয় নাই, একটা নন কনকারেন্ট বা নন প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্তও তিনটা, এবং সেই শর্ত তিনটা হচ্ছে এরকম এইখানে। অর্থাৎ কোপ্লানার প্যারালাল ফোর্সের যে তিনটা শর্ত ছিল Fx Fy এবং মোমেন্ট সমান 0। সো যদি নন প্যারালাল হয় তাও তিনটা শর্ত, যদি নন কনকারেন্ট হয় তাও তিনটা শর্ত। সো আমাদের এই ট্রাসটা আসলে নন প্যারালাল অথবা নন কনকারেন্ট এর মধ্যে পড়ছে। তার মানে এখানে ট্রাসের ইকুইলিব্রিয়ামের শর্ত কয়টা? তিনটা। তার মানে আমরা লিখতে পারি যে সামেশন অফ মোমেন্ট সমান 0, তারপর সামেশন অফ Fy সমান 0, তারপর সামেশন অফ Fx সমান 0। এটা আমরা অবশ্যই লিখতে পারি, কারণ আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে এই ট্রাসটা সাম্যাবস্থায় আছে। যদি সাম্যাবস্থায় নাই থাকতো, যদি ইকুইলিব্রিয়ামে নাই থাকে, তাহলে কি আমরা ট্রাসটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবো? পারবো না, কিন্তু স্ট্যাটিক অ্যানালাইসিস কিন্তু আমরা করতে পারবো না। তার মানে অবশ্যই এটা সাম্যাবস্থাতে আছে, এটা ধরে নিতে হবে। আর যেহেতু সাম্যাবস্থায় আছে সেহেতু তিনটা জিনিস আমরা জানি বা লিখতে পারি, সেটা হচ্ছে এইটা,
এইটা এবং এইটা। ওকে, তাহলে আমরা এক এক করে এখন কন্ডিশন অ্যাপ্লাই করি। আমরা জানি সামেশন অফ মোমেন্ট সমান 0। এখন কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, কোন বিন্দুর সাপেক্ষে মোমেন্ট, এটাও তো বুঝতে হবে। মোমেন্ট তো হচ্ছে এক এক বিন্দুর সাপেক্ষে এক এক রকম হয়, তাই না? যেমন ধরো কথার কথা, যদি মোমেন্টের একটা বাস্তব জীবনের উদাহরণ আমি দিতে চাই, তাহলে ধরো যে আমাদের দরজার যে আর কি মানে হিঞ্জ থাকে, যদি হিঞ্জের কাছাকাছি তোমরা দরজাটাকে ঠেলা দাও, একদম হিঞ্জের কাছাকাছি কোনো একটা পয়েন্টে হাত দিয়ে যদি তোমরা দরজাটাকে ঠেলা দাও, তাহলে কি তোমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে দরজা খুলতে, নাকি তোমরা হচ্ছে যদি একদম অপোজিট পয়েন্টে ঠেলা দাও তাহলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে? বলো তো। নলেজ মানে হচ্ছে ইমাজিনেশন। যদি এইটুকু ইমাজিন করতে না পারো তাহলে আসলে নলেজ কখনোই ফুলফিল হবে না, তুমি কখনোই জ্ঞান অর্জন করতে পারবে না, কিছুই শিখতে পারবে না। তোমরা কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই তোমাদের? দরজার মানে হিঞ্জের কাছে হাত দিলে বেশি ঠেলতে হয়, মানে বেশি ফোর্স দিতে হয়, নাকি হচ্ছে যে মানে অপোজিট প্রান্তে হাত দিলে বেশি ফোর্স দিতে হয়? স্যার অপোজিট প্রান্তে। অপোজিট প্রান্তে হাত দিলে হচ্ছে ফোর্স বেশি দেওয়া লাগে? তাহলে কি বলবো বলো? আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো আমরা সবাই জানি, বা যদি বিশ্বাস না হয় তাহলে দরজা খুলে দেখতে পারো, যে যদি আমরা দরজার হিঞ্জের কাছাকাছি হাত দিয়ে ধাক্কা দিই তাহলে কিন্তু ফোর্সটা তুলনামূলক বেশি লাগে। এই বেশি লাগার কারণটা কি জানো? কারণ এক্ষেত্রে হিঞ্জের সাপেক্ষে মোমেন্ট অনেক কম হচ্ছে, অর্থাৎ ডিস্টেন্সটা অনেক কম, তাই না? তুমি যে পয়েন্টে হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো ওই পয়েন্ট থেকে হিঞ্জের ডিস্টেন্সটা অনেক কম। আর আমি একটু আগেই বলে আসছি যে মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি সেই বিন্দু থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো হিঞ্জের কাছে হাত দিয়ে তুমি যখন ঠেলা দিচ্ছ দরজাকে, তখন কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অনেক কম, তাই তো নাকি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স তখন কম না? অবশ্যই কম। সো ডিস্টেন্স কম হওয়ার কারণে কিন্তু মোমেন্টও কিন্তু কম, আর মোমেন্ট কম হওয়ার কারণে কিন্তু দরজাটা কিন্তু সহজে খুলে না, তাই না? দরজাটাকে খুলতে হলে তোমাকে ফোর্সও দিতে হয় বেশি। যেহেতু এ কম দিচ্ছি আমরা, তার মানে ফোর্স দিতে হয় বেশি, তখন মোমেন্ট মানে বৃদ্ধি পায় এবং তখন দরজাটা আমরা খুলতে পারি। কিন্তু যখন তুমি হিঞ্জ থেকে অনেক দূরে, অর্থাৎ ধরো যে দরজার যে আর কি লক থাকে, বা দরজার যে দরজা সোজা কথা অপোজিট প্রান্তে আর কি, যদি হিঞ্জ থেকে অনেক দূরে আমরা হাত দিয়ে দরজাটাকে খুলতে চাই, ধাক্কা দেই, তখন কিন্তু আসলে এর পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ হিঞ্জের সাপেক্ষে ডিস্টেন্সটা অনেক বেশি। তুমি যে এই যে হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো, এটা তো একটা ফোর্স। সো হিঞ্জের সাপেক্ষে এই ফোর্সের ডিস্টেন্সটা অনেক বেশি হবে না? সেক্ষেত্রে বেশি হবে। আর যেহেতু ডিস্টেন্স বেশি হবে, সেহেতু তুমি যদি কম ফোর্সও অ্যাপ্লাই করো তাও কিন্তু আসলে মোমেন্টটা তুলনামূলক বেশি হচ্ছে। আর মোমেন্ট বেশি হওয়ার কারণে ঘূর্ণন প্রবণতা বেশি হচ্ছে। দ্যাট মিন্স কি দরজাটা সহজেই হিঞ্জের সাপেক্ষে ঘুরতে পারছে, বা দরজাটা কিন্তু সহজেই খুলে যাচ্ছে। সো এর থেকে আসলে মানে স্পষ্টভাবে বাস্তব জীবনের আসলে উদাহরণ মানে দিতে পারবো না। সো তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। মোমেন্টের জন্য দুইটা জিনিস দায়ী, হয় ফোর্স অথবা ডিস্টেন্স। যখন ডিস্টেন্স কম তখন ফোর্স বেশি দেওয়া লাগছে একটা নির্দিষ্ট মোমেন্ট পাইতে গেলে, আবার যখন ডিস্টেন্স বেশি তখন কিন্তু ফোর্স কম দিলেও হচ্ছে। ঠিক আছে? সো এখন যেটা বলছিলাম আর কি, যে মোমেন্ট তো এক একটা বিন্দুর সাপেক্ষে এক এক রকম হয়, তাই না? সো এখন সামেশন অফ মোমেন্ট সমান 0 যখন আমি বলছি, তখন কোন বিন্দুর সাপেক্ষে তোমরা মোমেন্টের সামেশন 0 বলবা? এখানে তো ট্রাসে তো বিন্দু অনেকগুলো আছে, ট্রাসে তো অনেকগুলো বিন্দু আছে, এ বি সি ডি, অনেক বিন্দু আছে। কোন বিন্দুর সাপেক্ষে? এটা যে কোনো বিন্দুর সাপেক্ষে। ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে সামেশন অফ মোমেন্ট সমান 0। এর অর্থ হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0। সো এখানে আমরা সাপোজ এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0 দেখাচ্ছি বা 0 লিখছি। এর কারণ হচ্ছে
এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্টের সামেশনটাকে 0 লিখি, তাহলে আমরা এই যে এই by অর্থাৎ এই বি পয়েন্টে যে ভার্টিক্যাল ফোর্স আছে এইটা আমরা সহজে বের করতে পারবো, অর্থাৎ এই রিঅ্যাকশনটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এর কারণ কি? কারণ এ বিন্দুর সাপেক্ষে যখন মোমেন্ট নিচ্ছি আমরা, তখন ax বা ay এই দুইটা ফোর্সের তো আর কোনো মোমেন্ট আসছে না, তাই না? মোমেন্ট 0, কারণ এই দুইটা ফোর্স কিন্তু এ বিন্দুর মধ্য দিয়েই অতিক্রম করেছে, তাই না? তখন শুধুমাত্র মোমেন্ট আসবে কার? by এর। এবং আমরা by এর মানে by এই ফোর্সের মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। স্যার এই যে সাদিকুর রহমানের মানে মিউট করা না। ধরো যে এখানে একটা ফোর্স আছে এ, সে কথার কথা, তারপর এই পয়েন্টে একটা প্যারালাল ফোর্স আছে ধরো যে বি, ঠিক আছে? তারপর এই পয়েন্টে আরেকটা প্যারালাল ফোর্স আছে ধরো যে সি। সো তিনটা পয়েন্টে আছে, ঠিক আছে? তিনটা পয়েন্টের আমরা একটার নাম দিলাম এম, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি, তিনটা পয়েন্ট। সো এখন আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে এম বিন্দুর সাপেক্ষে সবগুলা ফোর্সের মোমেন্টের সামেশন হিসাব করো। তার সাপেক্ষে? এম বিন্দুর সাপেক্ষে। সো এম বিন্দুর সাপেক্ষে তুমি যখন অন্যান্য ফোর্সের মোমেন্টের সামেশন করবা, তখন কি করবা? ধরো যে এম বিন্দুর সাপেক্ষে তুমি এখন সবগুলা ফোর্সের মোমেন্ট নিবা। মোমেন্ট কিভাবে নিতে হয়? ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এম বিন্দুর সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে এ ফোর্সের ডিসটেন্স কত বলো তো? ধরো যে বিন্দুটা এখানে আছে, সে কথার কথা, তাহলে এই বিন্দু থেকে এই ফোর্সের ডিসটেন্স কত? ফোর্সের ডিসটেন্স মানে তো আর কোনো নির্দিষ্ট পয়েন্টের ডিসটেন্স না, এই যে এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স কত বলো? বিন্দুটাই তো আছে ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপর, তাহলে ডিসটেন্স কই থেকে আসবে? ডিসটেন্স কত হবে? ডিসটেন্স 0 স্যার। যেমন কথার কথা, এটা একটা ফোর্স, লাইন অফ অ্যাকশন হচ্ছে কোনটা? এইটা। এই ফোর্সের সামনে এবং পেছনে বাড়ালে যা পাই তাই, এগুলো আমি আগের ক্লাসে বলছি। তো এই বিন্দু থেকে এই ফোর্সের ডিসটেন্স কত? কোনটুকু হবে? যদি এই বিন্দু থেকে আমরা একটা লম্ব টানি এই ফোর্সের উপরে, তাহলে এইটা হচ্ছে ডিসটেন্স। এই যে এইটা হচ্ছে এই বিন্দু থেকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স, ঠিক আছে? এই বিন্দু থেকে ডিসটেন্স কতটুকু হবে? এই বিন্দু থেকে যদি এখান থেকে একটা লম্ব টানি আমরা এই ফোর্সের উপরে, তাহলে এইটুকুই হচ্ছে ডিসটেন্স। হ্যাঁ, তাহলে এখন বলো যে এই বিন্দু থেকে এই লাইনের ডিসটেন্স কত? আমি লাইনের উপরে একটা বিন্দু ড্র করলাম, রাইট? এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, বলো যে এই লাইন থেকে এই বিন্দু থেকে এই লাইনটা কতটুকু দূরে আছে? তোমরা কি বলবা? স্যার বিন্দু তো স্যার লাইনের উপরেই আছে স্যার। এক্স্যাক্টলি, বিন্দু তো লাইনের উপরে আছে, তাহলে ডিসটেন্স কই থেকে আসবে? এটা ডিসটেন্স 0 হবে। আর যদি ডিসটেন্স 0 হয়, তাহলে মোমেন্ট কত হবে? 0 স্যার। মোমেন্ট সমান 0 হবে, কারণ ফোর্স ইনটু ডিসটেন্স 0 দিয়ে গুণ করলে কোনো কিছু হয় কি? 0। এবার বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো তাহলে দেখো, যদি এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নেই, তাহলে ax এবং ay এই দুইটা ফোর্সের কিন্তু কোনো মোমেন্ট আসবে না, কারণ এই দুইটা ফোর্স এ বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করছে। হ্যাঁ, ax টা হয়তো বা দেখে মনে হচ্ছে নিচে, বাট এটা আসলে কোনো কখনোই নিচে নাই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ঠিক আছে, এটা হচ্ছে একটা পিন সাপোর্ট, তাহলে পিন সাপোর্টের রিঅ্যাকশন কয়টা? দুইটা। একটা হচ্ছে থাকবে ভার্টিক্যালি ধরো যে আপওয়ার্ড, আর আরেকটা হচ্ছে কি হরিজন্টালি, এইভাবে। এটা হয়তো বা অনেকে দেখানোর সময় এইভাবে দেখায়, দেখানোর সুবিধার্থে, ঠিক আছে? তার মানে কিন্তু এই না যে এটা এই পয়েন্টে আছে, এটা আছে হচ্ছে যে পয়েন্টে সাপোর্ট আছে সেইখানে। ওকে, জি স্যার। আচ্ছা, দ্যাট মিন্স ax এবং ay এর কোনো মোমেন্ট আসবে না যদি আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই। মোমেন্ট আসবে কার কার? 5 কিলো নিউটনের মোমেন্ট আসবে
10 কিলো নিউটন এর মোমেন্ট আসবে এবং বিওয়াই এর একটা মোমেন্ট আসবে। ওকে, সো আমরা সহজেই বিওয়াই এর মানটা বের করতে পারবো। তাই আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি এবং দেখো আমরা ফোর্স ইনটু ডিসটেন্স। সো প্রথমে আমরা মোমেন্ট নিব হচ্ছে 5 কিলো নিউটন, এই ফোর্সটা আমরা মোমেন্ট নিব, ঠিক আছে। সো ফোর্স ইনটু ডিসটেন্স, তার মানে 5 ইনটু 5, কারণ এ বিন্দু থেকে এই 5 কিলো নিউটনের যে লাইন অফ অ্যাকশন তার ডিসটেন্স কতটুকু হবে? 5 মিটার। আমি একটু আগে দেখাইলাম এ বিন্দু থেকে আমরা কার ডিসটেন্স নিচ্ছি বলো? 5 কিলো নিউটনের লাইন অফ অ্যাকশন, এইটার ডিসটেন্স। তার মানে এটা হচ্ছে অবশ্যই দেখতেই পাচ্ছি এটা হচ্ছে 5 মিটার, লম্ব দূরত্ব 5 মিটার, 5 ইন্টু 5। এবং দেখো যে আমরা ধরে নিচ্ছি যে আর কি মানে যদি ক্লকওয়াইজ রোটেশন সৃষ্টি করে তাহলে হচ্ছে এটা পজিটিভ মোমেন্ট দিবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সৃষ্টি করে তাহলে দিবে হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট, তাই তো? এটা আমরা ধরে নিচ্ছি। তোমাদের চাইলে তোমরা উল্টাও ধরতে পারো, তুমি ধরতে পারো যে আর কি ক্লকওয়াইজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এরকম ধরলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যেহেতু দেখো যে এ বিন্দুর সাপেক্ষে কিন্তু 5 কিলো নিউটন সবসময় কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘোরাচ্ছে, তাই না? বা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করছে। আসলে এখানে ট্রাসটাকে কিন্তু ঘোরাতে পারছে না সে, বাট সে শুধুমাত্র এ বিন্দুর সাপেক্ষে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করছে। এবং কোন দিকে সেটা? এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার কি দিকে না বিপরীত দিকে বলো? ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এইদিকে, তার মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে ইংলিশে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিন্স মাইনাস। একইভাবে আমরা এ বিন্দুর সাপেক্ষে তাহলে এখন ধরো আমরা 10 কিলো নিউটন এটার মোমেন্ট নিব, তাই না? তাহলে এ বিন্দুর সাপেক্ষে 10 কিলো নিউটনের মোমেন্ট নিব আমরা, তার মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হচ্ছে 10 আর ডিসটেন্স হচ্ছে কত? এইটা ডিসটেন্স হচ্ছে দিস ওয়ান, এখান থেকে এতটুকু, ঠিক আছে। অর্থাৎ যদি এই পয়েন্টের সাপেক্ষে আমরা এই ফোর্সটার মোমেন্ট নিতে চাই তাহলে ডিসটেন্স কতটুকু নিতে হবে? এখান থেকে কতটুকু? এতটুকু, এই ডিসটেন্সটা নিতে হবে। এই বিন্দু থেকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব। তাহলে এই ডিসটেন্সটা আমাদের এখানে কি দেওয়া আছে সরাসরি? যদি দেখি আমরা এখানে কি সরাসরি দেওয়া আছে এ বিন্দু থেকে ডি বিন্দুর ডিসটেন্স? জি স্যার। কত দেওয়া আছে বলো? স্যার 8.7 মিটার। আচ্ছা, কোথায় দেওয়া আছে আমাকে একটু দেখো প্লিজ, সবাই দেখো 8.7 মিটার, এটা কোথায় দেওয়া আছে এখানে? এটা বের করে নিতে হবে, দেওয়া নাই। সরি স্যার। দেওয়া আছে তাই না? এটা কিন্তু দেওয়া নাই, আমরা দেখতেই পাচ্ছি এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? আর এটা হচ্ছে যে এখানে আমরা আর কি ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা বের করে নিচ্ছি, তাই তো? নাকি নাকি সন্দেহ আছে? সন্দেহ নেই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস হতে পারে, যেমন ধরো যে এখানে এই ডিসটেন্সটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। দেখা যাচ্ছে অঙ্কে এই ডিসটেন্সটা দেওয়া থাকতে পারে এবং এই অ্যাঙ্গেলটা তখন বের করে নেওয়া লাগতে পারে, ঠিক আছে। সো ডিসটেন্স দেওয়া থাকলে অ্যাঙ্গেল বের করা যায়, আবার অ্যাঙ্গেল দেওয়া থাকলে ডিসটেন্স বের করা যায়, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছো? সো কিভাবে করা যায় তাহলে দেখো, যেমন ধরো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, দিস ওয়ান, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমরা চিন্তা করতে পারি সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ এক সমকোণ, যেমন এখানে এই যে এখানে এই কোণটা হচ্ছে এক সমকোণ, ঠিক আছে। সো তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজে যদি এইটা থিটা হয়, সে যদি এটাকে আমরা থিটা চিন্তা করি তাহলে লম্ব কোণটা থিটার বিপরীত বাহু, এইটা হচ্ছে লম্ব, লম্বের সঙ্গে 90 ডিগ্রিতে আছে এটা হচ্ছে ভূমি, আর ভূমির সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে এটা হচ্ছে কি অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে আমাদের বের করতে হবে কোনটা? লম্ব তো দেওয়াই আছে 5 মিটার, তাহলে বের করতে হবে কোনটা? ভূমি, তাই তো? তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমি, লম্ব এবং ভূমি এই দুইটা অনুপাত কোথায় আছে? সাইনে আছে। সাইন সমান সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ।
ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। তার মানে অবশ্যই ট্যান থিটা ব্যবহার করতে হবে, যেহেতু লম্ব এবং ভূমি এই দুটা নিয়ে আমরা কাজ কারবার করব, তখন অবশ্যই ট্যান থিটা ব্যবহার করতে হবে। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে? লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে কত? এডি। এটা বের করব। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারি যে এডি ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই ট্যান 30, 8.7 মিটার। এবং এডি 8.7, তার মানে দেখো বিডিও কিন্তু 8.7, কারণ এই অ্যাঙ্গেলটাও কিন্তু 30 ডিগ্রি। সো এই বিডি এর মানও কত হবে? 8.7 মিটার। তাহলে এখন আমরা ইজিলি আর কি বুঝতে পারছি যে এ বিন্দু থেকে আর কি এই 10 কিলো নিউটন এই ফোর্সের লম্ব দূরত্ব কত হবে? 8.7 মিটার। এবং এইটা কিন্তু দেখো এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে একটা রোটেশন দিচ্ছে, সে কারণে এখানে কত কি আসবে? এখানে প্লাস আসবে, তাই তো নাকি? এই বুঝছো সবাই? শোনো, কোন একটা পয়েন্টের সাপেক্ষে যদি ফোর্সের মোমেন্ট নিতে না পারো, মোমেন্টের সামেশন করতে না পারো, তাহলে এর পরবর্তী কোর্সগুলোতে কিচ্ছু বুঝতে পারবে না। এরপরে আসবে সলিড মেকানিক্স, এরপরে আসবে আরসিসি, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, কোথাও কিচ্ছু বুঝবা না, কিচ্ছু করতে পারবা না। মেকানিক্স হচ্ছে বেসিক। সো এই জিনিসটা এই কোর্সে আমি সবাইকে এই কারণে মানে বেশি গুরুত্ব দিতে বলি। ওকে, তাহলে দেখো এখন আমি আর এত কিছু বলবো না। তাহলে এ বিন্দুর সাপেক্ষে এখন যদি আমরা বিওয়াই এর মোমেন্ট নিতে চাই, বিওয়াই ফোর্সের, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তাই মাইনাস। আর ফোর্স হচ্ছে বিওয়াই, আর ডিসটেন্স কত? 8.7 ইনটু 2, অর্থাৎ এই টোটালটা হচ্ছে ডিসটেন্স। এ বিন্দু থেকে বিওয়াই এর লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স হচ্ছে এত, 8.7 ইনটু 2। ওকে, তাহলে আর তো কোনো ফোর্স নাই, কারণ দেখো এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেওয়ার কারণে এক্স এ ওয়াই এই দুটার কোনো মোমেন্ট আসে নাই, এই দুটা বাদ। এইটার মোমেন্ট নিয়েছি, এইটার মোমেন্ট নিয়েছি, এইটারও মোমেন্ট নিয়েছি। যদি আরো কোনো ফোর্স থাকতো তারও কিন্তু মোমেন্ট নেওয়া লাগতো। তো যেহেতু আর কোনো ফোর্স নাই, তাহলে সবগুলা মোমেন্টকে যোগ বিয়োগ করে আমরা কত পাবো? 0 পাবো। আমরা 0 কেন পাবো? কারণ যদি 0 না পাই তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। ইকুইলিব্রিয়ামে থাকতে হলে সামেশন অফ মোমেন্ট অবশ্যই 0 হতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বিওয়াই এর মান খুব সহজেই বের করে ফেলতে পারি, এত কিলোনিউটন। তাহলে দেখো আমরা কিন্তু এই ট্রাসের একটা সাপোর্টের রিয়াকশন আমরা পেয়ে গিয়েছি, একটা অজানা জিনিস আমরা পেয়ে গিয়েছি। তাহলে এরপরে আসবে সাম্যাবস্থার দ্বিতীয় শর্ত, সামেশন অফ এফ ওয়াই সমান 0। সো ওয়াই মানে হচ্ছে কি? ভার্টিক্যাল ডিরেকশন। তার মানে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর সবগুলো ফোর্সকে যোগ করলে আমরা 0 পাবো। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর সবগুলো ফোর্সকে আমরা আসলে এক এক করে যোগ করি। ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে এইটা। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর কি কি ফোর্স আছে? এ ওয়াই আছে, আবার 10 কিলো নিউটন আছে, আবার বি ওয়াই আছে। তাহলে যদি আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে এ ওয়াই হবে পজিটিভ, তারপরে 3.56 হচ্ছে বি ওয়াই। বি ওয়াইটাও কিন্তু হবে পজিটিভ, কারণ এ ওয়াই এবং বি ওয়াই এই দুটাই কিন্তু আসলে উপরের দিকে আছে, সো পজিটিভ। আর 10 কিলো নিউটন আছে কোন দিকে? নিচের দিকে, দ্যাট মিন্স এটা হচ্ছে নেগেটিভ। এই তিনটা ফোর্স বাদে আর অন্য কোনো ফোর্স কি আছে এই ট্রাসের উপর? এখানে একটা সাপোর্ট রিঅ্যাকশন, একটা এক্সটার্নাল ফোর্স, একটা সাপোর্ট রিঅ্যাকশন। এই তিনটা ফোর্স বাদে আর অন্য কোনো ভার্টিক্যাল ফোর্স কি আছে? নাই। তাহলে সমান সমান 0, এবং এখান থেকে আমরা এ ওয়াই এর মানটা পেয়ে গেলাম যোগ বিয়োগ করে। এবং সাম্যাবস্থার শেষ শর্ত সামেশন অফ এফ এক্স সমান 0, এবং আমরা ধরে নিচ্ছি যে ডান দিকে পজিটিভ। তাহলে এক্স মানে হচ্ছে এই যে হরিজন্টাল ডিরেকশন, এইটাকে আমরা মনে মনে এক্স চিন্তা করব, এক্স ডিরেকশন চিন্তা করব। তাহলে হরিজন্টাল ডিরেকশন বরাবর কি কি ফোর্স আছে? যেমন দেখো যে এখানে আছে হচ্ছে এএক্স, এএক্সটা আছে ডান দিকে, তাই প্লাস। আর 5 কিলো নিউটন আছে কোন দিকে? বাম দিকে, তাই এটা হচ্ছে মাইনাস। প্লাস এএক্স মাইনাস 5 সমান কত হয়? 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এএক্স সমান 5। তাহলে দেখো সাম্যাবস্থার তিনটা শর্ত আমরা অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম, এবং তিনটা শর্তের মাধ্যমে আমরা কিন্তু তিনটা আননোন বের করে নিয়ে চলে আসলাম। একটা আননোন, দুইটা আননোন,
এবং কি 3টা আননোন। এ পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? আর এই এক্সটা কেমনে বের করে দেখতে হবে? কোথায় সমস্যা বলো তো একটু? কোন জায়গাটা সমস্যা এখানে? কথা বলো না কেন? এই জায়গায় হ্যাঁ, এখানে কোন এই জায়গাটাতে জায়গায় সমস্যা? পেন আসলো না কেন? এন মানে? স্যার স্যার, চিত্রটা একটু হবে? হ্যাঁ, এইটা চিত্র। হ্যাঁ, এখানে বলো এবার। এন কোথায় পাইলা এখানে? এন বুঝলাম না আমি। পেন না স্যার, 10 ও আচ্ছা, 10। আচ্ছা, জি স্যার। 10টা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, রাইট? আমরা দেখতে পাচ্ছি না 10টা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স, নিচের দিকে আছে। আর আমরা এখন ফোর্সের সামেশন করছি মানে কোন দিকে? দেখো, এক্স ডিরেকশন বরাবর। জি আমি স্যার। কিন্তু এটা বলেছি যে এক্স ডিরেকশন মানে হচ্ছে আমরা মনে মনে চিন্তা করবো যে এক্স মানে হচ্ছে হরিজন্টাল ডিরেকশন। আর এটা কি হরিজন্টাল ডিরেকশনে আছে? না স্যার। তাহলে 10 অবশ্যই আসবে না। যদি হরিজন্টাল ডিরেকশন আরো কোনো ফোর্স থাকতো, যেমন যদি এখানে একটা এরকম একটা ফোর্স থাকতো, যে ডান দিকে একটা ফোর্স আছে সে 15 কিলো নিউটন, তাহলে ওইটা কিন্তু আবার আসতো। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভার্টিক্যাল গুলো আসবে এফ ওয়াই এর মধ্যে, আর হরিজন্টাল গুলো আসবে হচ্ছে এফ এক্স এর মধ্যে। আচ্ছা, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে সাপোর্ট রিঅ্যাকশন বের করাতে? আমরা প্রথমে ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম এবং ধরে নিলাম যে এই স্ট্রাকচারটা সাম্যাবস্থায় আছে। সো যেহেতু এটা একটা নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাই সাম্যাবস্থায় যেহেতু আছে, তাই আমরা সাম্যাবস্থার 3টা শর্ত আমরা লিখতেই পারি। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0, সামেশন অফ এফ এক্স সমান 0। 3টা শর্ত অ্যাপ্লাই করে আমরা 3টা আননোন ফোর্স মানে আননোন সাপোর্ট রিঅ্যাকশন আমরা বের করে ফেললাম। এরপরে আমরা সরাসরি জয়েন্ট নিয়ে কাজ করব, জয়েন্ট এ নিয়ে কাজ করব। যে কোনো একটা জয়েন্ট নিয়ে আমরা কাজ করা শুরু করব। সো ধরো যে আমরা যদি জয়েন্ট এ নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে এই জয়েন্টে কয়টা বার আছে দেখো তো, কয়টা মেম্বার আছে? একটা মেম্বার, দুইটা মেম্বার, হ্যাঁ, দুইটা। তাই তো? তার মানে জয়েন্ট এ তে এখানে আননোন বার ফোর্স কতগুলো থাকবে? অবশ্যই 2টা থাকবে। যেহেতু 2টা মেম্বার, তার মানে মানে মেম্বার ফোর্স কতগুলো? 2টা। 2টা মেম্বারের 2টা মেম্বার ফোর্স, তাই তো নাকি? জি স্যার। সো প্রথমে আমরা ধরে নিব যে প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে, এবং টেনশনে থাকা মানে হচ্ছে প্রত্যেকটা মেম্বার জয়েন্টকে, এটা হচ্ছে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। টেনশনে থাকা মানে হচ্ছে প্রত্যেকটা মেম্বার জয়েন্টকে বাইরের দিকে একটা পুল করবে বা বাইরের দিকে টান দিবে। দ্যাট মিন্স দেখো যে এসি মেম্বারটা আছে কোন বরাবর? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর। তাই এসি মেম্বারটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করেছি, এবং এই এসি মেম্বারের যে বার ফোর্স বা মেম্বার ফোর্স, এটার নাম দিয়েছি আমরা এফ এসি। আর আরেকটা মেম্বার কোন বরাবর আছে? ডান দিক বরাবর, অর্থাৎ এফ এ ডি। হরিজন্টাল বরাবর আছে এডি। দ্যাট মিন্স এই যে হরিজন্টাল বরাবর আমরা একটা তীর চিহ্ন দিয়েছি এবং নাম দিয়েছি এফ এ ডি। তাহলে মেম্বারের ফোর্স দেখানো হয়ে গেল, এবং এখন আমরা দেখাবো হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন। দেখো কেয়ারফুলি যে এখানে কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন আছে 2টা। একটা আছে এ ওয়াই, এটা আছে হচ্ছে 6.44 কিলো নিউটন উপরের দিকে, 6.44 উপরের দিকে। তাই আমরা এই যে 6.44 কিলো নিউটন উপরের দিকে একটা ফোর্স আমরা দেখালাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন। আর আরেকটা সাপোর্ট রিঅ্যাকশন কোন দিকে আছে? ডান দিকে আছে, এবং তার মান কত? এক্স, অর্থাৎ 5 কিলো নিউটন। সে কারণে আমরা ডান দিকে আরেকটা তীর চিহ্ন দিলাম এবং দেখালাম যে এটা হচ্ছে 5 কিলো নিউটন। তাহলে এ জয়েন্টে যা যা ফোর্স আছে সবগুলো ফোর্সকে কি আমরা দেখাইছি, দেখানো হয়েছে। জি স্যার। কনফিউশন থাকলে বলতে পারো। এ জয়েন্টে কি আমার আর কোনো ফোর্স আছে?
স্যার একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝখানে আমি একটু শুনতে পারিনি স্যার। আর স্যার একটু বারবার আসলে রিপিট করাটা সম্ভব না, ঠিক আছে? একটু তাহলে পরবর্তীতে ভিডিও দেখে নিও, এখন থেকে একটু বোঝার চেষ্টা করো। সো জি স্যার। এ পয়েন্টে দুইটা বার ফোর্স আমি দেখাইছি এবং দুইটা সাপোর্ট রিঅ্যাকশন আমি দেখিয়েছি। আর কোনো কিছু আছে এখানে? আর কোনো এক্সটার্নাল ফোর্স বা আর কোনো কিছু আছে? নাই। তাহলে না স্যার। আমরা জয়েন্ট এর ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আমরা শেষ করলাম এবং আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, কারণ সবগুলো ফোর্স দেখো ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। আর কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত কয়টা? দুইটা, সামেশন অফ এফএক্স সমান 0 এবং এফওয়াই সমান 0। ট্রাসের প্রত্যেকটা জয়েন্টকে অবশ্যই এবং অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, না হলে ট্রাসটা স্থির অবস্থায় থাকবে না। যদি জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে কিন্তু ট্রাসের জয়েন্টটা কিন্তু ভেঙে যাবে, তাই না? ওকে, সো যেহেতু ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে দুইটা, এফএক্স এবং এফওয়াই, তাহলে আমরা সেই দুটো শর্ত এখন অ্যাপ্লাই করব। সো সামেশন অফ এফএক্স সমান 0, আগে আমরা এইটা অ্যাপ্লাই করি। আসো, সো দেখো যে এক্স বরাবর, এক্স হচ্ছে কোনটা? হরিজন্টাল ডিরেকশন। তাহলে এক্স বরাবর কি কি ফোর্স আছে? একটা হচ্ছে এফ এটি, অর্থাৎ এটি মেম্বারের বার ফোর্স এটি, ডান দিকে পজিটিভ ধরেছি তাই এটা পজিটিভ। আচ্ছা, এক্স বরাবর আর কি কি আছে? আর আছে হচ্ছে 5, তাই তো? 5 কিলো নিউটন কোন দিকে আছে? ডান দিকে আছে, তাই এটাও হচ্ছে +5। আচ্ছা, এক্স বরাবর আর কি কি থাকতে পারে? আর আছে হচ্ছে এফ এসি এর একটা উপাংশ। এফ এসি এর এক্স বরাবর উপাংশ কত হবে? এফ এসি ইন্টু cos 30, এই যে এফ এসি cos 30, এটাও হচ্ছে প্লাস, কারণ এটাও থাকবে ডান দিকে। তাহলে এক্স বরাবর সবগুলা ফোর্সের উপাংশ আমরা যোগ করে আমরা 0 লিখলাম এবং এখান থেকে দেখো দুইটা সরাসরি তো আমরা বের করতে পারবো না, সো আমরা আর কি যে কোনো একটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম এবং ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, সো এখন হচ্ছে সামেশন অফ এফ ওয়াই সমান 0। ওয়াই মানে কোনটা? ভার্টিক্যাল ডিরেকশন, তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে যে যে ফোর্স আছে সবগুলো আমরা এখন যোগ করব। তো ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ফোর্স তো আর ভার্টিক্যাল ডিরেকশনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? কারণ এফ এডি এবং 5 কিলো নিউটন সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, তাই এগুলার ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট আসবেই না। তাহলে ভার্টিক্যাল দিকে সরাসরি আছে কে? 6.44, এবং এটা আছে কোন দিকে? উপরের দিকে। যেহেতু আমরা উপরের দিককে পজিটিভ ধরছি তাই আমরা 6.44 কে আমরা পজিটিভ লিখলাম। ওকে, একটা নয়েজ করতেছে বাইরে থেকে। আচ্ছা, এরপর দেখো যে এফ এসি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? এফ এসি sin 30 ডিগ্রি, তাই তো? এফ এসি ইন্টু sin 30 ডিগ্রি। ওকে, সো এটা উপরের দিকে আছে তাই প্লাস। তাহলে দেখো এখান থেকে আবার আমরা সরাসরি এফ এসি এর মানটা বের করে আনতে পারছি খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে, এবং এটা আসছে হচ্ছে নেগেটিভ। এবং নেগেটিভ যদি কোনো মেম্বারের বার ফোর্স নেগেটিভ আসে তার মানে আমরা মন্তব্য করব যে সেই মেম্বারটা কম্প্রেশনে আছে বা সংকুচিত অবস্থায় আছে, সংকোচনে আছে বা চাপে আছে, কম্প্রেশনে আছে। তাহলে এফ এসি এর এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেই, অবশ্যই চিহ্ন সহ কিন্তু বসাতে হবে। এফ এসি এর জায়গাতে এই -12.9ই বসাতে হবে। যদি বসাই দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 নাম্বার থেকে এফ এডি সমান এত, এবং এটা আবার প্লাস। আর প্লাস আসা মানে হচ্ছে কোনো একটা বার, মানে বার টেনশনে আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কোনো একটা জয়েন্ট থেকে, জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা দুইটা আননোন বার ফোর্স বের করতে পারি। তাহলে বুঝতে পারছি? এটা বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি। সমস্যা কোথায়? জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কোনো সমস্যা আছে? জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য একটা এক্স অক্ষ আগে এঁকে নিব, আগে একটা ওয়াই অক্ষ আঁকবো, তাহলে তাদের যে সংযোগস্থল এটাই হচ্ছে আমাদের সেই এ জয়েন্ট। এ জয়েন্টে যে যে ফোর্স আছে ঠিক যে যেভাবে আছে
সেইভাবে আমরা প্রত্যেকটা ফোর্সকে দেখালাম, এবং যেহেতু এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাই সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0, এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা দুইটা আননোন বার ফোর্স বের করে আনলাম। দ্যাটস ইট। তো ঠিক আছে, আজকে এতটুকুই, এটুকু সবাই দেখে শুনে আসো। আমরা এর পরের ক্লাস থেকে আবারও আর কি পরবর্তী জয়েন্ট থেকে আমরা দেখাবো আর কি। যদিও পরবর্তী জয়েন্ট থেকে দেখানোর কিছুই নাই, কারণ পরবর্তী জয়েন্টেও আমরা একইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই সমান 0, এখান থেকে আমরা আননোন বার ফোর্স শুধু বের করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।